আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকের ফিজিক্স সেকেন্ড পেপার ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমাদের এন্ড থেকে অডিও ভিডিও সব ঠিকঠাক আছে। ওকে, তো আমরা আজকে হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 10 এর ডায়োডের উপর একটা ক্লাস করব, ঠিক আছে? আমি মোহাম্মদ রিফাত হোসেন আজকে তোমাদের সাথে এই ক্লাসে থাকবো। ভাইয়ের ছোট একটা পরিচয় এখানে জেনে নাও, যেহেতু ভাইয়ের সাথে আজকে ফার্স্ট ক্লাস। ওকে, ঠিক আছে। তো তোমাদের হচ্ছে ইতিমধ্যেই ডায়োডের যে বেসিক ডিসকাশনটা সেটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমরা ডায়োডের উপরে কিছু প্রবলেম সলভিং করব, ডায়োডের কনসেপ্টের উপরে। তার সাথে সাথে আমরা হচ্ছে ডায়োডের কিছু অ্যাপ্লিকেশন দেখব, ঠিক আছে? রিয়েল লাইফ কিছু অ্যাপ্লিকেশন। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে আমাদের আজকের ডিসকাশন শুরু করে দিই। তো আমাদের শুরুতেই হচ্ছে হোমওয়ার্ক প্রবলেমটা একটু দেখে নেওয়া দরকার, সেটা আমরা একটু সলভ করব। দেখো, আমাদের একটা ডায়োড রিলেটেড সার্কিট দেওয়া আছে এবং আমাদের এখানে কোশ্চেনে বলা হয়েছে যে ডিটারমাইন দ্য কারেন্ট ফ্লো থ্রু দ্য সার্কিট। তাহলে এখানে আমাদের সার্কিটটাকে প্রথমে অ্যানালাইসিস করতে হবে, কি কি জিনিস আছে সার্কিটে এটা দেখতে হবে, ঠিক আছে? তো খেয়াল করো, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি দুইটা তোমার ডায়োড প্যারালালি কানেক্টেড, সমান্তরালে যুক্ত আছে, ঠিক আছে? একটা হচ্ছে তোমার সিলিকন ডায়োড, আরেকটা হচ্ছে তোমার জার্মেনিয়াম ডায়োড। সিলিকন ডায়োডের ভাইয়া থ্রেশহোল্ড ভোল্টেজ কত? সিলিকন ডায়োডের থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে তোমার 0.7 ভোল্ট। জার্মেনিয়ামের ডায়োডের ভাইয়া থ্রেশহোল্ড ভোল্টেজ কত? এটা হচ্ছে তোমার 0.3 ভোল্ট। তাহলে চিন্তা করো, আমি ব্যাটারির পজিটিভ টার্মিনাল যেটা আছে সেটাকে কানেক্ট করছি এই সিলিকন জার্মেনিয়াম দুইটারই পি টার্মিনালের দিকে, ঠিক আছে? তার মানে দুইটারই কিন্তু ফরওয়ার্ড বায়াসে যাওয়ার একটা সুযোগ আছে, ঠিক আছে? কিন্তু এখানে আমাদের জার্মেনিয়াম যেটা আছে, জার্মেনিয়ামের থ্রেশহোল্ড ভোল্টেজটা যেহেতু সিলিকনের চেয়ে কম, এই কারণে জার্মেনিয়াম হচ্ছে আগে অ্যাক্টিভেট হয়ে যাবে। তো যেটা দাঁড়াবে তোমার রেজাল্টেন্ট সার্কিট বা ফাইনাল সার্কিট, যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এরকম যে আমাদের জার্মেনিয়াম হচ্ছে আগে অ্যাক্টিভেট হয়ে যাবে। আগে অ্যাক্টিভেট হয়ে এখানে একটা তোমার সে হচ্ছে শর্ট সার্কিট ক্রিয়েট করবে। আর সিলিকন এইটা অ্যাক্টিভেট হওয়ার সুযোগই পাবে না, এইটা অ্যাক্টিভেট হওয়ার সুযোগই পাবে না, কারণ তার থ্রেশহোল্ড ভোল্টেজটা ছিল জার্মেনিয়ামের চেয়ে বেশি। ফলে পুরো কারেন্ট পাস করবে এই জার্মেনিয়াম ডায়োডের মধ্য দিয়ে, কারণ জার্মেনিয়াম ডায়োড হচ্ছে আগে ফরওয়ার্ড বায়াসে চলে যাবে, ঠিক আছে? আমি একটু তোমাকে রেজাল্টেন্ট সার্কিটটা এঁকে দেখাই। এই যে এইখানে হচ্ছে আমাদের জার্মেনিয়াম ডায়োডের এই জায়গায় হচ্ছে আমরা বলতে পারি যে দেখো, এখানে হচ্ছে একটা 0.7 ভোল্টের আমাদের ভোল্টেজ ড্রপ হয়েছে। সামনে একটা তোমার 3 কিলো ওহম রেজিস্ট্যান্সের রেজিস্টর আছে। আর এখানে হচ্ছে আমাদের সেই ব্যাটারি 30 ভোল্টের। এই তো, তো এই হচ্ছে আমাদের রেজাল্টেন্ট সার্কিট, বুঝতে পারছো? সরি, 0.7 না, এটা 0.3 হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এটা আমাদের 0.3, কারণ জার্মেনিয়ামের জন্য হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ 0.3। আর জার্মেনিয়ামটাই হচ্ছে তোমার আগে অ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে? এটা আগে ফরওয়ার্ড বায়াসে চলে যাবে। সো আমাদের এইটা রেজাল্টেন্ট সার্কিট। এখন এখানে তুমি হচ্ছে এই লুপ ঘুরো, তাহলেই তুমি এখানে কারেন্ট পেয়ে যাবা। আমরা ধরে নিচ্ছি এখানে কারেন্টটা হচ্ছে আই। তাহলে খেয়াল করো, আমরা আই সমান লিখতে পারি 30 - 0.3 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 3 কিলো ওহম। তাহলে এটা আসবে উপরে 29.7 ডিভাইডেড বাই 3, এত মিলি অ্যাম্পিয়ার। শেষ। এই হচ্ছে আমাদের কারেন্ট। দেখো তো ভাইয়ারা, বোঝা যাচ্ছে কিনা? ঠিক আছে, আমি এটা একটু লিখে দিই সংক্ষেপে। ওকে, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তাহলে আমরা সামনে এগিয়ে যাই। আমাদের আজকে লেকচার শুরু হচ্ছে। আজকে মূলত আমরা ডায়োডের কিছু অ্যাপ্লিকেশন
এবং তার সাথে সাথে ডায়োড রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। সো ডায়োডের সবচেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে অ্যাপ্লিকেশনটা রিয়েল লাইফে, এটা হচ্ছে রেকটিফিকেশন। রেকটিফিকেশন মানে কি? রেকটিফিকেশন বলতে কি বুঝাই আমরা? আমাদের রেকটিফিকেশন ওয়ার্ডটা ইউজ করা হয় কারেন্ট ইলেকট্রিসিটিতে একটা প্রসেসকে বোঝানোর জন্য, যেই প্রসেসের মাধ্যমে আমরা এসি কারেন্টকে, অল্টারনেটিং কারেন্টকে ডিসি কারেন্ট, ডিরেক্ট কারেন্টে চেঞ্জ করি। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট বলতে আমরা এমন কারেন্টকে বুঝি যেই কারেন্ট সময়ের সাথে সাথে, টাইমের সাথে সাথে তার ডিরেকশন চেঞ্জ করে। যেমন এই পাশে খেয়াল করো, আমাদের একটা কারেন্ট ভার্সেস তোমার টাইমের এখানে গ্রাফ দেওয়া আছে। আমি একটু গ্রাফটা তোমাকে সুন্দর করে বুঝাই দেই, তারপরে সামনে যাব। এখানে আমাদের টাইমের সাথে দেখো কারেন্টের একটা গ্রাফ দেখানো আছে। এই দেখো, এখানে দেখো টাইমের সাথে সাথে আমাদের কারেন্টটা কিন্তু তার ডিরেকশন চেঞ্জ করছে। কিভাবে বুঝলাম? এই দেখো, এই টাইম পর্যন্ত আমার, এই যে T1 টাইম পর্যন্ত আমার হচ্ছে কারেন্টটা পজিটিভ ডিরেকশনে ছিল। এই দেখো, এই যে পজিটিভ ডিরেকশনে মানে উপরের দিকে। T1 0 থেকে T1 টাইম পর্যন্ত, হ্যাঁ, এই যে এই টাইম পিরিয়ড পর্যন্ত। এরপর খেয়াল করো, আমাদের T1 থেকে T2 টাইম পিরিয়ড জুড়ে কারেন্টটা কিন্তু হচ্ছে নেগেটিভ ডিরেকশনে, সে হচ্ছে তার ভ্যালু দিছে আমাদেরকে, ঠিক আছে? তো এখানে আমি দেখতে পাচ্ছি যে তার সাইন কিন্তু চেঞ্জ হয়েছে, বা এখানে আমরা বলতে পারি ডিরেকশন চেঞ্জ হয়েছে। সো এই কারেন্টটা হচ্ছে একটা এসি কারেন্ট। কিন্তু খেয়াল করো, একে যখন আমরা একটা রেকটিফায়ার ডিভাইসের ভেতর দিয়ে পাঠাচ্ছি, তখন আমরা যে আউটপুটটা পাচ্ছি, সেই আউটপুটে যে কারেন্টটা দেওয়া আছে, সেটা যদি তোমাদেরকে একটু দেখাই, আউটপুট কারেন্টটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। আমাদের এখানে এই আউটপুটের যে কারেন্টটা, সেটা কিন্তু টাইমের সাথে সাথে তার ডিরেকশন চেঞ্জ করতেছে না। এই দেখো, একটা কনস্ট্যান্ট ভ্যালু এবং একটা কনস্ট্যান্ট ডিরেকশন, এই যে এটা অলওয়েজ পজিটিভ। সো এই কারণে এই কারেন্টটাকে আমরা বলতেছি ডিরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট, ঠিক আছে? সো আমাদের টার্গেট হচ্ছে এইটাই, যে এসি কারেন্ট যেটা আমাদের বাসা বাড়িতে আসে পাওয়ার স্টেশন থেকে তারের মাধ্যমে, সেটাকে কিভাবে আমরা ডিসি কারেন্টে কনভার্ট করব। এর প্রয়োজনীয়তাটা হচ্ছে এরকম যে আমাদের যে ডিভাইসগুলো আছে, ইলেকট্রনিক ডিভাইস, মোস্ট অফ দ্য ডিভাইস হচ্ছে ডিসি কারেন্টের উপরে রান করে। তো তোমার বাসা বাড়িতে যে কারেন্টটা আছে, ঠিক আছে, ওইটাকে তুমি ডিরেক্ট তো ইউজ করতে পারবা না, তোমার ডিসি কারেন্ট লাগবে। সো এই কারণেই আমাদের এই কনভার্সনটা করতে হয় এসি কারেন্ট থেকে ডিসি কারেন্টে, ঠিক আছে? ইউজ করার আগে, ডিভাইসে ইউজ করার আগে আমাদের এই কনভার্সনটা করতে হয়। সো আজকে আমরা দেখব কিভাবে আমরা ডায়োডের মাধ্যমে, আমরা ডায়োডের হেল্প নিয়ে কিভাবে রেকটিফায়ার ডিজাইন করতে পারি। হ্যাঁ, এটা আমরা দেখব। সো দুই ধরনের রেকটিফিকেশন প্রসেস আছে, যেটা এখানে বলা ছিল। একটা হচ্ছে হাফ ওয়েভ আর একটা হচ্ছে ফুল ওয়েভ, ঠিক আছে? তো আমরা দুইটাই দেখবো যে কিভাবে আমরা হাফ ওয়েভ রেকটিফিকেশন এবং ফুল ওয়েভ রেকটিফিকেশন করতে পারি, ঠিক আছে? তো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব, যেই রেকটিফিকেশন প্রসেস, সেটা হচ্ছে তোমার হাফ ওয়েভ রেকটিফিকেশন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইপ অফ রেকটিফিকেশন। তো এখানে আমরা যেটা করি যে আমাদের এসি কারেন্ট যেটা ইনপুট হিসাবে আসে, সেটার পুরোটাকে আমরা রেকটিফাই করতে পারি না, আমরা শুধু পজিটিভ সাইকেলটাকে রেকটিফাই করতে পারি। বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাদের এই হাফ ওয়েভ রেকটিফিকেশন। যেমন খেয়াল করো, আমি যদি একটু তোমাকে ইয়েকে দেখাই, গ্রাফ একে দেখাই, তাহলে তুমি জিনিসটা বুঝতে পারবা। আমি লেফট সাইডে একটু তোমাকে পুরো জিনিসটার একটু গ্রাফ একে দেখাই, তাহলে তুমি ফিল করতে পারবা যে হাফ ওয়েভ রেকটিফিকেশন জিনিসটা আসলে কি। তো ধরো আমি একটা অল্টারনেটিং কারেন্টকে আমার হাফ ওয়েভ রেকটিফায়ারের ভেতর দিয়ে ইনপুট আকারে পাঠাচ্ছি। এই যে এটা একটা অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে? পুরোটা আঁকার দরকার নাই, আমি জাস্ট একটা সাইকেল আঁকি। এই যে একটা সাইকেল। সো দিস ইজ ওয়ান কমপ্লিট সাইকেল অফ এসি কারেন্ট, ঠিক আছে? এটা একটা এসি কারেন্টের কমপ্লিট সাইকেলকে রিপ্রেজেন্ট করতেছে। খেয়াল করো, এই যে এই সময় জুড়ে এটা ছিল প্লাস, এই সময় জুড়ে এটা মাইনাস। এখন আমি যখন এইটাকে তোমার হচ্ছে রেকটিফায়ারের ভেতর দিয়ে পাঠাবো, এই কারেন্টটাকে, এই যে একটা ফুল সাইকেলের এসি কারেন্টকে যখন আমি রেকটিফায়ারের ভেতর দিয়ে পাঠাবো, রেকটিফায়ার ডিভাইসটা কি করবে জানো? হাফ ওয়েভ রেকটিফায়ার ডিভাইসটা কি করবে? ওর নেগেটিভ অংশটাকেও বাদ দিয়ে দিবে।
এই নেগেটিভ অংশটাকে ও হচ্ছে বাদ দিয়ে শুধুমাত্র পজিটিভ অংশটাকে পাস হইতে দিবে। এই নেগেটিভ অংশ পুরাটা যাবে বাদ হয়ে, তাহলে আউটপুটে কি আসবে আমার? এই যে শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেলটা আসবে, বুঝতে পারছো? নেগেটিভ হাফ সাইকেলে কোনো আউটপুট পাবা না। তাহলে এই হচ্ছে আমার হাফ ওয়েভ রেকটিফায়ারের আউটপুট। হ্যাঁ, এই হচ্ছে আমার এই হাফ ওয়েভ রেকটিফায়ারের আউটপুট। এই যে এটা হচ্ছে আমাদের আউটপুট কারেন্ট, আর উপরেরটা ছিল হচ্ছে ভাই ইনপুট কারেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইনপুট কারেন্ট যেটা আমরা রেকটিফায়ারে ঢুকাইছি। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের অবস্থা দাঁড়াচ্ছে। এখন আমরা একটু দেখি যে একটা হাফ ওয়েভ রেকটিফায়ার ডিজাইন কিভাবে করা হয়। ঠিক আছে, তো খেয়াল করো, একটা হাফ ওয়েভ রেকটিফায়ার বানানোর জন্য তোমার একটা সিঙ্গেল ডায়োড লাগবে, ওয়ান ডায়োড। ইউ জাস্ট নিড ওয়ান ডায়োড, একটা ডায়োড লাগবে তোমার। কিভাবে একটা ডায়োড দিয়ে কাজ ছাড়বা এটি এখানে দেখানো আছে চিত্রে, একটু ভালো করে ফিগারটা খেয়াল করো। হ্যাঁ, একটু ভালো করে তুমি ফিগারটা খেয়াল করো, যেটা এখানে সার্কিটের ফিগার দেওয়া আছে। ঠিক আছে, দেখো আমাদের এখানে একটা সার্কিট আছে, এই সার্কিটে এসি কারেন্ট হচ্ছে প্রোভাইড করা হচ্ছে ইনপুট আকারে। কোথায় প্রোভাইড করা হচ্ছে? এই যে আমাদের এইটা হচ্ছে একটা লোড রেজিস্ট্যান্স, এই লোড রেজিস্ট্যান্সে এসি কারেন্ট প্রোভাইড করা হচ্ছে। ধরো এটা হচ্ছে তোমার বাসার ফ্রিজ, এটা হচ্ছে তোমার বাসার পাওয়ার সোর্স, আর এটা হচ্ছে তোমার বাসার ফ্রিজ। ঠিক আছে, তো পাওয়ার সোর্স থেকে তো আমরা জানি পাওয়ার সোর্স থেকে হচ্ছে তোমার এসি কারেন্ট আসে, আর তোমার ফ্রিজের মধ্যে লাগবে ডিসি কারেন্ট। তাহলে মাঝখানে কোথাও একটা কনভার্সন করতে হবে, এই কনভার্সনটাই তুমি করাবা হচ্ছে এই যে একটা ডায়োড দিয়ে। তো এই ডায়োডটা হচ্ছে ভাই আমার রেকটিফায়ার। আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে এইটা হচ্ছে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার, এইচডব্লিউ রেকটিফায়ার। ঠিক আছে, তাহলে কিভাবে রেকটিফাই করে একটু দেখো। যখন তোমার এসি কারেন্টের পজিটিভ হাফ সাইকেল চলে, হ্যাঁ এটা একটু ভালো করে বুঝো, যখন তোমার এসি কারেন্টের পজিটিভ হাফ সাইকেল চলে, মানে এই যে উপরের পার্টটা যখন থাকে, তখন আমার ডায়োডের পি টার্মিনালে হচ্ছে প্লাস, এন টার্মিনালে মাইনাস। তার মানে কি বলতো, আমার পি টার্মিনাল এন টার্মিনালের চেয়ে হায়ার ভোল্টেজে আছে। তাহলে এইটা কি ফরওয়ার্ড বায়াসের জন্য যথেষ্ট না? যথেষ্ট। তাহলে এই যে আমার ডায়োডটা কিন্তু চলে যাবে ফরওয়ার্ড বায়াসে, আমার ডায়োডটা চলে যাবে ফরওয়ার্ড বায়াসে। আর ফরওয়ার্ড বায়াসে চলে গেলে তোমরা জানো ডায়োডকে আমরা হচ্ছে একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো এই যে এটাই করছি আমরা, এখানে আইডিয়াল ডায়োড চিন্তা করতেছি, এই কারণে কোনো ভোল্টেজ ড্রপ নাই। ঠিক আছে, এটা একটা আইডিয়াল ডায়োড। সো যদি তাই হয়, দেখো এই যে একটা শর্ট সার্কিট এখানে আমরা পেয়ে যাব, এবং এর মধ্যে দিয়ে সুন্দর করে কারেন্ট ফ্লো হতে পারবে। ঠিক আছে, একটা সুন্দর করে কারেন্ট ফ্লো হবে, যার কারণে তোমার এই লোড রেজিস্ট্যান্সের দুই মাথায় একটা ভোল্টেজ ড্রপ তুমি পাবা, এবং ওই ভোল্টেজ ড্রপটা এখানে মেপে গ্রাফে দেখানো হয়েছে। ঠিক আছে, তো খেয়াল করো, এই হচ্ছে আমাদের ইনপুটের পজিটিভ হাফ সাইকেলের জন্য আমার ডায়োড আছে ভাই ফরওয়ার্ড বায়াসে, আর ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকলে ওইটা একটা শর্ট সার্কিট হিসেবে কাজ করে, আর শর্ট সার্কিট হিসেবে যদি কাজ করে কারেন্ট সুন্দর মতো সার্কিট দিয়ে ফ্লো হইতে পারবে, এবং তাই হচ্ছে, এবং আমার লোড রেজিস্ট্যান্সের দুই মাথায় একটা ভোল্টেজ ড্রপ তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এই ভোল্টেজ ড্রপটাই কিন্তু এখানে আমি আউটপুট আকারে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এই পজিটিভ হাফ সাইকেল ইনপুটের জন্য তুমি একটা আউটপুট পাবা। হ্যাঁ, তুমি একটা সুন্দর করে আউটপুট পাবা। আচ্ছা, এইবার আসো, আমাদের পজিটিভ হাফ সাইকেল শেষ হয়ে গেলেই কিন্তু নেগেটিভ হাফ সাইকেল শুরু হবে, অর্থাৎ এই যে নিচের পার্টটা এইটা শুরু হবে, এইটা শুরু হবে। সো নেগেটিভ হাফ সাইকেলের ঘটনাটা কিরকম এটা একটু বুঝো। এই যে আমরা পজিটিভ হাফ সাইকেল কমপ্লিট করছি, এইবার আসি নেগেটিভ হাফ সাইকেলে। নেগেটিভ হাফ সাইকেলের ঘটনাটা যেটা ঘটবে, তোমার যেটা ঘটবে সেটা হচ্ছে এরকম, আমি একটু তোমাকে বুঝাই নেগেটিভ হাফ সাইকেলের ঘটনাটা এখানে কি ঘটবে। সেটা হচ্ছে আমাদের এইবার হচ্ছে সোর্সের উপরের সাইডটা নেগেটিভ, নিচের সাইডটা পজিটিভ। পজিটিভ সাইকেলে খেয়াল করো উপরের সাইডটা পজিটিভ ছিল, এইবার কিন্তু ভাই আমার উপরের সাইড হয়ে যাবে নেগেটিভ, কারণ এসি কারেন্ট ডিরেকশন চেঞ্জ করবে। তো এইবার দেখো আমার এই সোর্সের উপরের সাইডটা হয়ে গেছে নেগেটিভ। তাহলে এইবার যদি উপরের সাইডটা নেগেটিভ হয়ে যায়, তাহলে দেখো আমার ডায়োডের পি টার্মিনালে আসতেছে নেগেটিভ ভোল্টেজ, আর এন টার্মিনালে আসতেছে পজিটিভ ভোল্টেজ। তাহলে বলো তো ডায়োডটা
কিভাবে রিয়াক্ট করবে। ডায়োডের পি টার্মিনালে তুমি দিছো কম ভোল্টেজ, এন টার্মিনালে দিছো তুমি বেশি ভোল্টেজ, তার মানে তোমার ডায়োডটা চলে যাবে রিভার্স বায়াসে। তাই কিন্তু হইছে, এই দেখো তোমার ডায়োডটা রাগ করে রিভার্স বায়াসে চলে গেছে। তো ডায়োড যখন রিভার্স বায়াসে চলে যায়, তোমার সার্কিট কিন্তু একটা ওপেন সার্কিট হিসেবে কাজ করে। এই যে এইখানে যেরকম শর্ট সার্কিট হিসেবে কাজ করতেছিল যখন হচ্ছে সে ফরওয়ার্ড বায়াসে ছিল, এখন যেহেতু রিভার্স বায়াসে চলে গেছে, এই কারণে সে কিন্তু হচ্ছে তোমার ওপেন সার্কিট হিসেবে কাজ করে। আর আমরা জানি সার্কিটে কোথাও কাটাছেঁড়া থাকলে কারেন্ট ফ্লো হতে পারে না। তো এইখানে আমার কারেন্ট হয়ে যাবে জিরো। তো কারেন্ট যদি ভাই জিরো হয়, তুমি চিন্তা করো আমাদের এই রেজিস্টেন্সের অ্যাক্রসে কি কোনো ভোল্টেজ ড্রপ আসবে? কোনো ভোল্টেজ ড্রপ হবে না, কারণ ওহম আমাদের বলে গেছে ভি ইকুয়াল টু আইআর। ওহম আমাদের বলে গেছে ভি ইকুয়াল টু আইআর। আই যেহেতু তোমার এখানে জিরো ভাই, তোমার যেহেতু এখানে কারেন্ট জিরো, তোমার যেহেতু এখানে কারেন্টের ভ্যালু জিরো, এই কারণে সুন্দর মতো তোমার এখানে ভোল্টেজ ড্রপটাও হয়ে যাবে জিরো। ওইটাই এখানে দেখানো হয়েছে। তাহলে আমাদের যখন হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল চলবে, নেগেটিভ হাফ সাইকেল যখন চলবে, তখন আমাদের আউটপুট ভোল্টেজটা যদি আমরা মাপি, সেটা সবসময় কি পাবো? জিরোই পাবো, কারণ কোনো কারেন্ট নাই। সো এই যে নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমাদের আউটপুট ভোল্টেজ আসতেছে জিরো। বুঝতে পারছো? তাহলে নেগেটিভ হাফ সাইকেলের জন্য আউটপুট সবসময় এখানে কি পাচ্ছি আমরা? জিরো পাচ্ছি। সো এইভাবে হচ্ছে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার কি করতে পারতেছে, দেখো তো। হাফ ওয়েভ রেকটিফায়ার কিন্তু আমাদের কারেন্টের ডিরেকশন একটা দিক বরাবরই ফিক্স রাখতে পারতেছে। কারেন্টের ডিরেকশন কিন্তু সে ফিক্স রাখতে পারতেছে কিভাবে? যে সে কিন্তু কখনো নেগেটিভ সাইকেলকে আসতে দিতেছে না, সে সবসময় পজিটিভ সাইকেলকে হচ্ছে তোমার আউটপুটে আসতে দিতেছে। এই দেখো, আমি যদি এটাকে আরেকটু এক্সপান্ড করতাম, তাহলে দেখো এই যে সে সব নেগেটিভ সাইকেলের জন্য জিরো আউটপুট দিত, বাট পজিটিভ সাইকেলের জন্য সে একটা সুন্দর করে তোমাকে আউটপুট দিত। তার মানে হচ্ছে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারটা নেগেটিভ সাইকেলের জন্য কোনো আউটপুট দিচ্ছে না, কিন্তু পজিটিভ সাইকেলের জন্য সে আউটপুট দিচ্ছে। সো আমাদের আউটপুট কারেন্টটা সবসময় একটা ডাইরেকশন বরাবরই থাকবে। সো আমরা কিন্তু সুন্দর মতো এসি কারেন্টকে ভাই ডিসি কারেন্টে কনভার্ট করে ফেলতে পারছি। এই দেখো, আমাদের কাছে শুরুতে ছিল ইনপুটে এসি, ইনপুটে আমাদের এসি কারেন্ট ছিল, সেখান থেকে আমরা ডিসি কারেন্ট কিন্তু বানায় ফেলতে পারছি। দেখছো, এই যে এটা কিন্তু ডিসি কারেন্ট, কারণ এর ডাইরেকশন সবসময় একদিকে। এই দেখো প্লাস প্লাস, কিন্তু এইখানে কিন্তু এটা আপ ডাউন করতেছিল, ফ্লাকচুয়েট করতেছিল। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার কাজ করে। একটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন এখান থেকে তুমি মনে রাখবা, সেটা হচ্ছে যে আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ারের, সরি ফুল ওয়েভ বলতেছি, আমাদের এই মেইন এসি কারেন্ট যেটা বা ইনপুট এসি কারেন্ট যেটা, সেইটার টাইম পিরিয়ড যদি হচ্ছে তোমার টি হয়, হ্যাঁ, আমাদের ইনপুট এসি কারেন্টের টাইম পিরিয়ড যদি হচ্ছে ভাইয়া টি হয়, আমাদের আউটপুট এসি কারেন্টেরও টাইম পিরিয়ড কিন্তু টি হবে। ঠিক আছে, অর্থাৎ ইনপুট এসি কারেন্টের টাইম পিরিয়ড আর আউটপুট এসি কারেন্টের টাইম পিরিয়ড কিন্তু ভাইয়া সেম। কেন? এই দেখো, আমার ইনপুট এসি কারেন্টেও হচ্ছে তোমার টি সময় পর পর এক একটা পজিটিভ হাফ সাইকেল আসতেছে, আমার আউটপুট এসি কারেন্টেও টি সময় পর পরই কিন্তু পজিটিভ সাইকেল আসতেছে। বুঝতে পারছো? তার মানে এখানে এই টাইম পিরিয়ড কিন্তু সেমই থাকতেছে ইনপুট আর আউটপুট কারেন্টে। ঠিক আছে, সো এখান থেকে আমরা বলতে পারি যে টাইম যেহেতু সেম আছে, তাহলে ফ্রিকোয়েন্সিও সেম থাকবে। এই যে টাইম আর ফ্রিকোয়েন্সির হিসাব নিকাশ তো তোমরা জানো, যে ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/টাইম পিরিয়ড। তাহলে আমরা বলতে পারি যে ইনপুট কারেন্টের ফ্রিকোয়েন্সি আর আউটপুট কারেন্টের ফ্রিকোয়েন্সি এই দুইটাও সেম হবে। দেখো তো বোঝা যাচ্ছে কিনা? ওকে, বোঝা গেছে তাই না? তাহলে আমরা সামনে আগাই। তো এইখানে তোমাকে পুরো জিনিসটা সুন্দর করে বলে দেওয়া আছে, আমি যা যা এতক্ষণ বলছি এইগুলোই তোমাকে এই যে এখানে দেখায় দেওয়া আছে। ঠিক আছে, সো ফার্স্ট কুইজ, সবাই একটু দেখে শুনে বুঝে মাথা ঠান্ডা করে অ্যান্সার করো। হ্যাঁ, আমি একটু টাইম দিচ্ছি, তারপর তোমাদের কুইজ লঞ্চ করে দেওয়া হবে।
ওকে, ফার্স্ট পোল লঞ্চ করে দিচ্ছি। যারা অ্যান্সার দেওয়া নাই দ্রুত অ্যান্সার দাও, আমি পোল এন্ড করে দিব। ঠিক আছে, আমি পোল এন্ড করে দিচ্ছি। তোমরা মেজরিটি অ্যান্সার দিয়েছো, মেজরিটি না 100%ই কারেক্ট অ্যান্সার দিয়েছো, অপশন ডি উইচ ইজ কারেক্ট। এখানে খেয়াল করো, আমাদের হচ্ছে একটা ইনপুট কারেন্ট দেওয়া আছে, এই যে দেখো একটা এসি কারেন্ট, এইটাকে আমরা একটা হাফ ওয়েভ রেকটিফায়ারের ভেতর দিয়ে পাস করার ট্রাই করতেছি। তাহলে তুমি জানো আউটপুটটা কেমন হবে। এই যে আমরা সব পজিটিভ হাফ সাইকেলের জন্য সুন্দর মতো আউটপুট পাবো, বাট নেগেটিভ হাফ সাইকেলের জন্য জিরো, নেগেটিভ হাফ সাইকেলের জন্য জিরো। সো ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তোমাদের মধ্যে শ্রেয়া হচ্ছে সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছে, এরপরে শান্তনু, আব্দুল্লাহ এবং আরো অনেকে। তোমাদের সবাইকে কনগ্রাচুলেশন। ওকে, এইবার আমরা চলে যাচ্ছি ভাইয়া ফুল ওয়েভ রেকটিফিকেশনে। আমাদের একটা ল্যাকিংস কিন্তু আছে, আমাদের একটা সমস্যা কিন্তু স্টিল আছে। আমরা এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করে ফেলতে পারছি, বাট আমাদের একটা ঘাটতি আছে। সেই ঘাটতিটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের ইনপুট কারেন্টের পুরোটাকে কিন্তু কনভার্ট করতে পারিনি এসিতে, আমরা অর্ধেক অর্ধেক অংশকে কনভার্ট করছি। এই কারণেই নাম দেওয়া হয়েছিল হাফ ওয়েভ। এই যে দেখতেই পারছো যে অর্ধেক অর্ধেক আমরা কনভার্ট করছি। বাট আমরা যদি চাই যে না আমাদের ইনপুট কারেন্টের পুরোটাকেই আমরা ডিসিতে কনভার্ট করব, তাহলে আমাদের কি দরকার হবে? তাহলে আমাদের দরকার হবে ফুল ওয়েভ রেকটিফিকেশন প্রসেস। সো ফুল ওয়েভ রেকটিফিকেশনের জন্য আমাদের লাগে হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ারকে দুই ভাবে ইমপ্লিমেন্ট করা যায়, একটা হচ্ছে সেন্টার ট্যাপ মেথডের সাহায্যে, আরেকটা হচ্ছে তোমার ব্রিজ রেকটিফায়ার মেথডের সাহায্যে বা 4 ডায়োড মেথডের সাহায্যে। সো আমাদের সেন্টার ট্যাপ মেথডকে 2 ডায়োড মেথডও বলা হয়, কারণ এখানে ডায়োড লাগে দুইটা, আর আমার ব্রিজ রেকটিফায়ার মেথডকে 4 ডায়োড মেথড বলা হয় কারণ এখানে ডায়োড লাগে 4টা। হ্যাঁ, আমরা সামনে দেখবো। এখন এখন আমি তোমাকে আমাদের ভিশনটা, আমাদের গোলটা বুঝাই। হ্যাঁ, আমাদের লক্ষ্য, টার্গেট। টার্গেট হচ্ছে এরকম যে আমাদের কাছে একটা ইনপুট কারেন্ট থাকবে, যেটা হবে একটা এসি কারেন্ট। এই যে দেখাই যাচ্ছে, দেখো সময়ের সাথে সাথে ডিরেকশন চেঞ্জ করতেছে, যে প্লাস মাইনাস প্লাস। আমরা আউটপুটে একটা ডিসি কারেন্ট চাই, অর্থাৎ তার ডিরেকশনটা ফিক্স থাকবে। বাট আমরা এমনটা চাই না যে আমাদের এসি কারেন্টের কোনো অংশ বাদ যাক, আমরা কোনো অংশ বাদ যাক এমন চাই না। আমরা চাই পুরো ওয়েভটাই বা পুরো এসি কারেন্টটাই রেকটিফাই হয়ে ডিসি কারেন্টে কনভার্ট হোক। তো খেয়াল করো, আমাদের আউটপুটটা আমরা এরকম চাই। এই যে প্লাস পজিটিভ সাইকেলের জন্য হচ্ছে আমাদের আউটপুট পজিটিভ হবে, নেগেটিভ সাইকেলের জন্য আউটপুট পজিটিভ হবে, এইভাবে সব সময় পজিটিভ হবে। মানে আমাদের কারেন্ট কখনো জিরো হবে এইটা আমরা চাই না, নেগেটিভ সাইকেলের জন্য আমরা কারেন্ট চাই। ঠিক আছে না? তাহলে এইটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফিকেশনে আমাদের পারপাস। ঠিক আছে, তো এইটা আমরা দুইটা মেথড দিয়ে হচ্ছে কমপ্লিট করতে পারি। আমরা শুরুতে দেখব সেন্টার ট্যাপ মেথড। ঠিক আছে, সেন্টার ট্যাপ মেথড বলার কারণটা আমি একটু পরে বলবো, আগে আমরা একটু কনস্ট্রাকশনটা দেখি যে এই সার্কিটটা কিভাবে বানানো হয়, রেকটিফায়ার সার্কিটটা কিভাবে বানানো হয়। ঠিক আছে, এটা আমরা একটু দেখি। তো এইখানে তুমি ডান পাশে যেটা দেখতে পাচ্ছ, এই পুরোটা হচ্ছে আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ার, যেটাকে হচ্ছে সেন্টার ট্যাপ মেথডে বানানো হয়েছে। এখানে যেটা করা হয়, দুইটা ডায়োড নেওয়া হয়। এখানে আমাদের দুইটা ডায়োড লাগে, সেন্টার ট্যাপ মেথডে দুইটা ডায়োড লাগে। দুইটা ডায়োডকে আমরা একই ডাইরেকশন বরাবর রাখি এবং দুইটাকে আমরা এই যে দেখো একই তার দিয়েই কানেক্ট করি। হ্যাঁ, একটাকে উপরে আরেকটাকে নিচে রাখি। ঠিক আছে, একটাকে উপরে আরেকটাকে নিচে রাখি। এখন এখানে মেইন কারিশমা যেটা, সেটা হচ্ছে যে আমরা যেই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ডিরেক্ট কারেন্ট পাঠাতে চাই, ভালো করে শুনো, আমরা যেই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ডিরেক্ট কারেন্ট পাঠাতে চাই বা আমাদের আউটপুটটা আমরা যেই রেজিস্ট্যান্সে নিতে চাই, হ্যাঁ, ওই রেজিস্ট্যান্সকে তার দিয়ে, ওই রেজিস্ট্যান্সকে আমরা তার দিয়ে এই দুইটা ডায়োডের মাঝখানে কানেক্ট করে দিব। দেখছো, এই যে নিচের একটা ডায়োড, এটা হচ্ছে আমাদের ডায়োড নাম্বার 2, এটা হচ্ছে ডায়োড নাম্বার 1। এই দেখো, ডায়োড নাম্বার 1 আর 2 এর মাঝখানে একটা তার দিয়ে আমরা কি করছি, আমাদের রেজিস্ট্যান্স যেটাকে আমরা এখানে ইউজ করতেছি সেটাকে কানেক্ট করে দিয়েছি। ঠিক আছে,
তাহলে লোড রেজিস্ট্যান্সটা হচ্ছে আমার এই প্যারালাল দুইটা ডায়োডের মাঝখানে আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর এই আমার ডায়োড দুইটা আর রেজিস্ট্যান্স সবগুলোকে আমি দেখো এইখানে একটা কয়েলের সাথে কানেক্ট করছি। এই কয়েলেই মূলত আমার ইনপুট কারেন্টটা আসবে, এইখানেই মূলত আমার ইনপুট কারেন্টটা তৈরি হবে, ঠিক আছে। এইখানেই মূলত ইনপুট কারেন্টটা তৈরি হবে। এখন এই ইনপুট কারেন্টটা আসবে কোথা থেকে? এই ইনপুট কারেন্টটাকে আমরা আনবো হচ্ছে বাম পাশের আরেকটা কয়েলের মাধ্যমে। এই যে বেসিক্যালি এইখানে আমাদের ইনপুট কারেন্টটা প্রোভাইড করা হবে এই বাম পাশের এই কয়েলে হচ্ছে আমাদের ইনপুট কারেন্টটা প্রোভাইড করা হবে, যেইটা তোমার মিউচুয়াল ইন্ডাকশনের মাধ্যমে ওই পাশের কয়েলে চলে যাবে। মানে বলতে পারো এইটা হচ্ছে আমাদের প্রাইমারি কয়েল বা প্রাইমারি সার্কিট। এই জিনিস তোমরা আগেও পড়ছো। আর ডান পাশে ডায়োড যেখানে আছে এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সার্কিট। তাহলে প্রাইমারি সার্কিটে যদি কারেন্ট ইনপুট দেওয়া হয় তাহলে ওইটা কিন্তু সেকেন্ডারি সার্কিটেও চলে আসবে, হ্যাঁ, ইন্ডাকশনের কারণে। এই যে এগুলো হচ্ছে কয়েল, এগুলো হচ্ছে পেঁচানো কয়েল। তাহলে তুমি এইখানে যদি কারেন্ট দাও বাম পাশের সার্কিটে, এটা ডান পাশেও কিন্তু ইন্ডাকশনের কারণে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইবার খেয়াল করো আমার ইনপুট কারেন্টকে আমি কিভাবে চেঞ্জ করতে পারি আর সেটার ইফেক্ট আউটপুটে কিভাবে আসে, ঠিক আছে। একটা জিনিস একটু বুঝো, একটা জিনিস ভালো করে বুঝো তোমরা, সেটা হচ্ছে যে আমি আউটপুট কিন্তু নিব এই লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, ঠিক আছে। এই যে এখান থেকে কিন্তু আমি আউটপুট হিসাব করব, লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কিন্তু আমি আমার আউটপুট হিসাব করব, ঠিক আছে। তাহলে এইবার আসো আমরা শুরু করি। আমাদের ইনপুট কারেন্টে আমরা দেখতে পাচ্ছি যে শুরুতে তোমার হচ্ছে পজিটিভ হাফ সাইকেল চলতেছে ইনপুট কারেন্ট, এই পজিটিভ হাফ সাইকেল। তাহলে শুরুতে যখন ইনপুট কারেন্টে পজিটিভ হাফ সাইকেল চলবে তখন কি হবে? এই যে এই পাশ প্লাস, এই পাশটা প্লাস হয়ে যাবে। এই যে এই পাশ প্লাস, এই পাশটা প্লাস হইলে এইখানে কয়েলেও এই পাশ প্লাস এই পাশে মাইনাস। হ্যাঁ, কয়েল জাস্ট হচ্ছে একটা, এখানে বলতে পারো যে ক্যারিয়ার হিসাবে কাজ করতেছে, মানে ও হচ্ছে কারেন্টটাকে সামনে পাস করে দিচ্ছে। তাহলে কয়েলেও আমার এই ইনপুট কারেন্টে যখন উপরে প্লাস নিচে মাইনাস আসবে, কয়েলেও কিন্তু উপরে প্লাস নিচে মাইনাস আসবে, বুঝতে পারছো? ওকে, তাহলে খেয়াল করো এইবার এখানে যখন প্লাস মাইনাস হবে, যে প্রাইমারি সার্কিটের কয়েলে যখন এইভাবে উপরে নিচে প্লাস মাইনাস তৈরি হবে, এইটার ইফেক্ট কিন্তু সেকেন্ডারি সার্কিটেও গিয়েও পড়বে। যে সেকেন্ডারি সার্কিটেও দেখো উপরে প্লাস নিচে মাইনাস, বুঝতে পারছো? এখন এখানে যেই জিনিসটা হবে সেটা হচ্ছে এই যে আমি মাঝখানে একটা তার দিয়ে হচ্ছে রেজিস্ট্যান্সকে কানেক্ট করছি না এই দুইটা ডায়োডের সাথে। মাঝখানে একটা তার দিয়ে আমি দুইটা ডায়োডের সাথে রেজিস্ট্যান্সটাকে কানেক্ট করছি না। তো যেটা হবে এই যে প্লাস মাইনাস তোমার এখানে কারেন্ট চলে আসতেছে, ইনপুট কারেন্ট, এইটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। এই মাঝখানে তার থাকার কারণে এই প্লাস মাইনাস কারেন্ট যেটা আসতেছে এখান থেকে বাম পাশের প্রাইমারি সার্কিট থেকে, এটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। এবং কিভাবে ভাগ হবে দেখো, উপরে প্লাস মাইনাস নিচেও প্লাস মাইনাস, এই একই অর্ডারেই কিন্তু ভাগ হবে। তো বুঝতে পারছো যে আমাদের ইনপুট কারেন্টটা এই যে আমাদের দুইটা ভাগে ভাগ হয়ে গেছে এখানে। এই যে এইটা একটা তোমার ইনপুট কারেন্ট, এই যে এইটা আমাদের ইনপুট কারেন্ট। তাহলে আমাদের ইনপুট কারেন্টটা বেসিক্যালি কি হয়ে গেল, দুইটা ভাগে ভাগ হয়ে গেল, বুঝতে পারছো এই জিনিসটা? এই যে মাঝখানে একটা তার আমরা এখানে কয়েলের সাথে কানেক্ট করার কারণে আমাদের ইনপুট কারেন্টটা হচ্ছে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। কিন্তু ভাগ হওয়ার সময় দেখো ওই পোলারিটি কিন্তু সেমই আছে। আমাদের বাম পাশে যেরকম উপরে প্লাস ছিল, এখানে ওই যে দুইটা ভাগে যে ভাগ হয়েছে এখানেও কিন্তু উপরে প্লাসই আছে, বুঝতে পারছো? আচ্ছা, এইবার দেখো ঘটনা কি ঘটবে ডায়োডে। উপরের যে ডায়োড তার পি টার্মিনালে আছে হচ্ছে তোমার, উপরের ডায়োডের পি টার্মিনালে আছে হচ্ছে তোমার পজিটিভ ভোল্টেজ, এন টার্মিনালে নেগেটিভ। তার মানে উপরের ডায়োডটা চলে যাবে ফরওয়ার্ড বায়াসে। আর নিচের ডায়োডের খেয়াল করো, পি টার্মিনালে আছে হচ্ছে তোমার নেগেটিভ ভোল্টেজ, এন টার্মিনালে আছে পজিটিভ ভোল্টেজ। তাহলে আমাদের নিচের ডায়োডটা চলে যাবে রিভার্স বায়াসে। অর্থাৎ এই নিচের ডায়োডটা হচ্ছে তোমার একটা ওপেন সার্কিট হিসেবে এখানে কাজ করবে, এই নিচের ডায়োডটা একটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। আর উপরের ডায়োডটা হচ্ছে তোমার একটা শর্ট সার্কিট হিসেবে কাজ করবে, বুঝতে পারছো? এই যে উপরের ডায়োডটা হচ্ছে একটা শর্ট সার্কিট হয়ে যাবে, নিচের ডায়োডটা একটা ওপেন সার্কিট হয়ে যাবে। তাহলে আমার কারেন্ট কোন দিক দিয়ে যাবে? কারেন্ট যাবে কিন্তু ভাই,
কারেন্ট যাবে কিন্তু উপরের ডায়োড যেই পথে যুক্ত আছে শুধুমাত্র ওই পথ দিয়ে, অর্থাৎ এই যে আমার শুধুমাত্র এই পথে একটা কারেন্ট প্রবাহিত হবে। নিচের এই পথে, নিচের এই যে যে পথটা তুমি দেখতে পারতেছো, এই পথে কিন্তু কোনো কারেন্ট ভাই থাকবে না। এই পথে কোনো কারেন্ট থাকবে না, কারণ এই ডায়োড চলে গেছে রিভার্স বায়াসে। তাহলে খেয়াল করো, উপরের ডায়োড দিয়ে যখন কারেন্ট আসবে তখন এখানে আমরা একটা ভোল্টেজ ড্রপ পাবো সুন্দর মতো, ওইটাই এখানে দেখানো হয়েছে ভাই। এই যে তোমার ইনপুট যখন এখানে দিচ্ছ তুমি পজিটিভ সাইডে, তখন তোমার আউটপুটেও তুমি দেখবা যে পজিটিভ সাইডে সুন্দর মতো একটা কারেন্ট চলে আসছে। এই যে এটা হচ্ছে তোমার আউটপুট, বুঝতে পারছো? তাহলে এই গেল আমার পজিটিভ হাফ সাইকেল। এইবার আসো নেগেটিভ হাফ সাইকেলে কি হবে। আমার ইনপুটে এখন চলতেছে ধরো নেগেটিভ হাফ সাইকেল, এই যে নেগেটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল চলতেছে ইনপুট কারেন্টে। তাহলে আমার ডায়োডগুলো এবার কিভাবে আচরণ করবে একটু দেখো। এই যে ইনপুটে যদি নেগেটিভ হাফ সাইকেল চলে তাহলে উপরে মাইনাস চলে আসবে, এই যে এখানে উপরে মাইনাস, এই মাইনাসই আবার ওই পাশে এইভাবে চলে যাবে, দেখো উপরে এখানে মাইনাস এখানে মাইনাস। তাহলে এইবার আমার উপরের ডায়োডের তোমার পি টার্মিনালে আছে মাইনাস ভোল্টেজ, এন টার্মিনালে আছে পজিটিভ ভোল্টেজ। তার মানে আমার উপরের ডায়োডটা চলে যাবে রিভার্স বায়াসে, আর উপরের ডায়োডটা যদি রিভার্স বায়াসে চলে যায়, এই ডায়োডটাকে আমরা একটা ওপেন সার্কিট হিসাবে বিবেচনা করতে পারি, অর্থাৎ এই ডায়োডের অ্যাক্রসে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, কোনো কারেন্ট ফ্লো হবে না। বুঝতে পারছো? তাহলে এই ডায়োডের ভেতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। আচ্ছা, কিন্তু খেয়াল করো ইন্টারেস্টিং ব্যাপার, নিচের ডায়োড যেটা আছে, নিচের ডায়োড, ওর জন্য কিন্তু ঘটনা উল্টা। এই যে যখন তোমার এই নেগেটিভ হাফ সাইকেলে যখন প্লাস মাইনাস উল্টে গেল, তখন নিচের ডায়োডের পি টার্মিনালে চলে আসছে পজিটিভ ভোল্টেজ, এন টার্মিনালে চলে আসছে নেগেটিভ। তার মানে নিচের ডায়োডটা কিন্তু নেগেটিভ হাফ সাইকেলে ফরওয়ার্ড বায়াসে চলে গেছে। আর ফরওয়ার্ড বায়াসে চলে গেলে ডায়োড হচ্ছে একটা কি করে, ডায়োড হচ্ছে তোমার একটা শর্ট সার্কিট হিসেবে কাজ করে। তাহলে এখান দিয়ে সুন্দর মতো কারেন্ট যাবে। কিভাবে কারেন্ট যাবে দেখো, এই যে এইভাবে এইভাবে কারেন্ট যাবে এই পথে। তাহলে এখান দিয়ে একটা সুন্দর মতো আমরা কারেন্ট পাবো। তাহলে দেখো ভালো করে, আমার পজিটিভ হাফ সাইকেলেও এই রেজিস্ট্যান্স যেটা আছে সেটার উপর থেকে নিচে কারেন্ট যাচ্ছে, নেগেটিভ হাফ সাইকেলে উপর থেকে নিচে কারেন্ট যাচ্ছে, উপর থেকে নিচে কারেন্ট যাচ্ছে। তাহলে আমি নেগেটিভ হাফ সাইকেলেও কিন্তু এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা আউটপুট ভোল্টেজ পাবো। বুঝতে পারছো? এটা নেগেটিভ হাফ সাইকেলেও কিন্তু আমি এখানে কি পাবো বলতো, একটা আউটপুট ভোল্টেজ সুন্দর মতো পেয়ে যাব। কারণ নেগেটিভ হাফ সাইকেলে আমার নিচের ডায়োডটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে আছে, সো ও হচ্ছে আমাকে হেল্প করবে রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে কারেন্ট পাস করতে। সো আমার এই দেখো নেগেটিভ হাফ সাইকেলের জন্য কিন্তু এখানে একটা কারেন্ট থাকবে, এবং এইটা পজিটিভ ডিরেকশনে থাকবে। কিভাবে পজিটিভ তোমাদের ভালো করে দেখাই দিই, এই যে আরেকবার বলি কারণ এই জিনিসটা বুঝতে একটু ঝামেলা হয়। সেটা হচ্ছে আমার পজিটিভ হাফ সাইকেলের জন্য দেখো এই রেজিস্ট্যান্সের উপর থেকে নিচ দিয়ে কারেন্ট যাচ্ছে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য তোমার রেজিস্ট্যান্সের উপর থেকে নিচ দিয়ে কারেন্ট যাচ্ছে। তার মানে আমার রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে একটা ডিরেকশনে কিন্তু কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে রেজিস্ট্যান্সের দুই মাথা থেকে তুমি যখন ভোল্টেজ ড্রপ নিবা, ওইটা কিন্তু তুমি একই ডিরেকশনে পাবা। এই যে পজিটিভ হাফ সাইকেলের জন্য আমি যে ডিরেকশনে পাচ্ছি, নেগেটিভ হাফ সাইকেলের জন্য একই ডিরেকশনে পাচ্ছি। বুঝতে পারছো? তাহলে আমরা কি করতে পারলাম, আমরা সুন্দর মতো আমাদের এসি কারেন্টটাকে আমরা ডিসি কারেন্টে কনভার্ট করে ফেলতে পারলাম। এইটাই ফুল ওয়েভ রেকটিফিকেশন। কিভাবে ফুল ওয়েভ রেকটিফিকেশন করলাম, এই যে আমাদের পজিটিভ সাইকেলের জন্য হচ্ছে আমরা রেকটিফিকেশন করতে পারছি, মানে আউটপুট পাইছি, নেগেটিভ সাইকেলের জন্য দেখো আমরা আউটপুট পাইছি। সো এই জন্য এটাকে আমরা বলতেছি ফুল ওয়েভ রেকটিফিকেশন। ঠিক আছে? আচ্ছা, এইবার একটু খেয়াল করো, আমাদের টাইম পিরিয়ডের কিছু হিসাব নিকাশ আছে এখানে। আমাদের ইনপুট যে কারেন্টটা, ইনপুট কারেন্টের তোমার টাইম পিরিয়ডটাকে যদি আমরা টি ইন বলি, হ্যাঁ, ইনপুট ইনপুট কারেন্টের টাইম পিরিয়ডকে যদি আমরা টি ইন বলি, মানে যতটুকু সময় সে একটা কমপ্লিট সাইকেল তৈরি করে, ঠিক আছে?
আউটপুটে আউটপুটে তুমি খেয়াল করো, আউটপুট কারেন্ট যেটা আছে সেইটা কিন্তু তোমার তোমার সেইটা কিন্তু অর্ধেক টাইমে ইনপুট ইনপুট কারেন্টের টাইম পিরিয়ডের অর্ধেক টাইমে আউটপুট কারেন্ট কিন্তু তার একটা ফুল সাইকেল কমপ্লিট করে। এই যে সে কিন্তু, ও যদি ধরো 2 সেকেন্ড টাইম নেয় একটা সাইকেল কমপ্লিট করতে, আমার আউটপুট কারেন্টে আমি দেখবো যে 1 সেকেন্ড নিতেছে একটা সাইকেল কমপ্লিট করতে, কারণ ওর সাইকেল কিন্তু শুধুমাত্র এই যে পজিটিভ এন্ডে যে ডোমটা দেখতে পারতেছো এইটাই, এই যে এইটাই কিন্তু ওর জন্য একটা সাইকেল। বাট ওর জন্য সাইকেল কিন্তু এই পুরাটা, ওর জন্য সাইকেল এই পুরাটা, ওর জন্য সাইকেল শুধুমাত্র এইটুকুই। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনপুটের ইনপুটের কারেন্টের যে টাইম পিরিয়ড সেটা আমাদের আউটপুটের কারেন্টের টাইম পিরিয়ডের ডাবল। বুঝতে পারছো? ইনপুটের কারেন্টের যে টাইম পিরিয়ড সেটা হচ্ছে আমাদের আউটপুটের কারেন্টের টাইম পিরিয়ডের ডাবল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে আমাদের ইনপুটের কারেন্টের যে ফ্রিকোয়েন্সি সেইটা হবে হচ্ছে ভাই আমাদের আউটপুটের কারেন্টের ফ্রিকোয়েন্সির হাফ। বলতে পারি না, কারণ আমরা জানি ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/T। বলতে পারি না এটা। এই যে, তাহলে এই জিনিসটা একটু মনে রেখো। বোঝা গেছে? ওকে, এইবার আমরা 4 ডায়োড মেথডটা দেখবো, মানে 4টা ডায়োড দিয়ে কিভাবে কাজটা করা যায়। একই কাজ, এই কনস্ট্রাকশনটা একটু ডিফারেন্ট, আর বাকি প্রসেস সব সেম। 4 ডায়োড মেথড দেখবো আমরা, 4টা ডায়োড দিয়ে কিভাবে ফুল ওয়েভ রেকটিফিকেশন করা যায়। তো এইখানেও আসলে আমাদের এই সেম লক্ষ্য, সেম। এটা হচ্ছে আমরা ফুল ওয়েভকে রেকটিফাই করব। কিভাবে করব দেখো, আমরা 4টা ডায়োড ইউজ করতেছি। কিভাবে 4টা ডায়োডকে ইউজ করতেছি? এমন ভাবে যে তোমার 2টা ডায়োড যেই দিকে আছে বাকি 2টা ডায়োড অপর দিকে আছে। ইটস লাইক এ ক্রস কানেকশন। এই যে এরকম, খেয়াল করো, আমি একটু তোমাকে দেখাই। এখানে খেয়াল করো, এই যে এই 2টা ডায়োড, এইটা আর এইটা, এই 2টা ডায়োডই কিন্তু এই দিক বরাবর আছে। আর নিচের 2টা ডায়োড দেখো, মানে বাকি 2টা ডায়োড দেখো, এই যে এই 2টা ডায়োডই কিন্তু এইভাবে আছে। দেখছো? তাহলে 2টা ডায়োড যেই দিকে আছে, অন্য 2টা ডায়োড অন্য দিকে আছে। ঠিক আছে? তো বেসিক্যালি এরা একটা এরকম ক্রস কানেকশন তৈরি, মানে একটা ক্রস অ্যারোর মতো তৈরি করতেছে। ঠিক আছে? ক্রস অ্যারোর মতো তৈরি করতেছে, এই 2টা এইদিকে, এই 2টা এইদিকে। ঠিক আছে? ওকে, তো যাই হোক, আমরা এখন এই সেটআপ দিয়ে কিভাবে তোমার হচ্ছে ফুল ওয়েভ রেকটিফাই করা যায় এটা দেখবো। ঠিক আছে? মনে থাকবে কিভাবে বসাবা। তো তোমাকে পরীক্ষায় ধরো আঁকতে দিল, তুমি কিভাবে আঁকবা? কিভাবে আঁকবা? এই যে 2টা ডায়োডকে এই বরাবর বসাবা, তীরের এই বরাবর 2টা ডায়োডকে বসাবা, এই বরাবর 2টা ডায়োডকে বসাবা, শেষ। এই যে এই বরাবর 2টা ডায়োড বসাবা, এই বরাবর 2টা ডায়োড বসাবা, মাঝখানের রেজিস্ট্যান্স। পারবা না আঁকতে পরীক্ষায়? আশা করি পারবা, একটু প্র্যাকটিস করে যাবা। আর মাথায় এইটা রাখবা যে 2টা থাকবে এই বরাবর, 2টা থাকবে এই বরাবর। ওকে, আর মাঝখানে রেজিস্ট্যান্স। সো এই যে রেজিস্ট্যান্সটা কাইন্ড অফ দেখো ডায়োড গুলোর মধ্যে একটা ব্রিজের মতো কাজ করতেছে, এই কারণে এটার নাম হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। নামটা দেখতে পারতেছো। খেয়াল করো, আমরা একটু প্রসেসটা দেখি যে কিভাবে রেকটিফাইটা করে। হ্যাঁ, রেকটিফিকেশনটা করে কিভাবে। তো আমরা এখানে হচ্ছে ইনপুট কারেন্ট আর আউটপুট কারেন্ট একে একে দেখাবো। ওকে, তো আমি হচ্ছে এখানে ইনপুট কারেন্টটা আগে এঁকে নিই, তারপর তোমাকে হচ্ছে আউটপুট কারেন্টটা দেখাবো। ওকে, তো এইটা হচ্ছে আমার ইনপুট কারেন্ট। ঠিক আছে? এখন আমি আউটপুট কারেন্টটা এখান থেকে আঁকার ট্রাই করব। খেয়াল করো, আমার ইনপুট কারেন্টে শুরুতে যখন পজিটিভ হাফ সাইকেল চলতেছে, ইনপুট কারেন্টে শুরুতে যখন পজিটিভ হাফ সাইকেল চলতেছে, তখন এই যে উপরে প্লাস নিচে মাইনাস, একইভাবে সেকেন্ডারি সার্কিটেও উপরে প্লাস নিচে মাইনাস চলে আসবে। ঠিক আছে? এইবার খেয়াল করো,
আমার সেকেন্ডারি সার্কিটে যখন উপরে প্লাস, তখন কারা কারা অ্যাক্টিভেট হয় এটা একটু খেয়াল করো। কারা কারা অ্যাক্টিভেট হয় এই চারটা ডায়োডের মধ্যে? আমি যে ডায়োডগুলোর নাম দিছি এইভাবে, এটাকে D1, এটাকে D2, এটাকে D3, এটাকে D4। হ্যাঁ, তো সমস্যা নেই, তুমি যেভাবে নাম দাও। খেয়াল করো, উপরে যখন প্লাস তখন এই যে এই পয়েন্টেও প্লাস, আর নিচে যখন মাইনাস তখন এই পয়েন্টে মাইনাস। তাহলে এইবার দেখো কোন কোন ডায়োড অ্যাক্টিভেট হবে এটা দেখো। D1, D1 এর পি টার্মিনালে আছে, D1 এর তোমার হচ্ছে D1 ডায়োডের পি টার্মিনালে আছে প্লাস, এন টার্মিনালে আছে মাইনাস। তার মানে আমাদের D1 এইটা চলে যাবে ফরওয়ার্ড বায়াসে, D1 চলে যাবে ফরওয়ার্ড বায়াস। আর ফরওয়ার্ড বায়াসে গেলে আমরা জানি ডায়োড হচ্ছে একটা কি হিসাবে কাজ করে, ওপেন শর্ট সার্কিট হিসেবে কাজ করে। সো এখানে এই ডায়োডটাকে আমরা একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। D4 এর জন্য দেখো, D4 এ তার নেগেটিভ টার্মিনালে আছে প্লাস, আর পজিটিভ টার্মিনালে চলে আসবে এখান থেকে মাইনাস। তার মানে D4 যেটা, মানে এই যে বাম পাশে যেটা আছে, এইটা চলে যাবে তোমার রিভার্স বায়াসে, বুঝতে পারছো? এটা রিভার্স বায়াসে চলে যাবে, মানে এই সার্কিটটা হয়ে যাবে ওপেন, এই সার্কিটটা ওপেন। তাহলে ওপেন হয়ে গেলে আমার D4 কিন্তু কি বলতো, বাদ, D4 বাদ। আচ্ছা, এইবার দেখো D3, D2 এই দুইটার ভাগ্যে কি হবে। আমাদের D3 যেটা আছে, D3 যেটা আছে, D3 এর জন্য কি দেখতে পাই একটু খেয়াল করো। D3 এর জন্য আমরা যেটা দেখতে পাই, D3 এর তোমার হচ্ছে এই যে এন টার্মিনালে আছে হচ্ছে ভাই প্লাস, এই যে এখানে যেহেতু প্লাস এটা এখানে চলে আসবে, আর তোমার পি টার্মিনালে আছে হচ্ছে মাইনাস। তার মানে D3টা কিন্তু আমার এখানে বলতো কোন বায়াসে চলে যাবে, রিভার্স বায়াসে চলে যাবে। সো এই যে D3 হচ্ছে আমার রিভার্স বায়াসে চলে গেছে, বুঝতে পারছো? তাহলে D3ও কিন্তু কি হয়ে যাবে, অফ। হ্যাঁ, D2 এর জন্য দেখো, D2 এর জন্য আবার ঘটনা ডিফারেন্ট। D2 এর জন্য দেখতে পাচ্ছি D2 এর পি টার্মিনালে আছে প্লাস, এন টার্মিনালে আছে মাইনাস। তার মানে D2 চলে যাবে হচ্ছে ভাই ফরওয়ার্ড বায়াসে। তার মানে D2 হচ্ছে তোমার শর্ট সার্কিট। তো কি দাঁড়াচ্ছে আমাদের ঘটনা, দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ঘটনা দাঁড়াচ্ছে হচ্ছে তোমার এরকম যে D3 পজিটিভ হাফ সাইকেলে D3, D4 এই দুইটা বাদ, D1 আর হচ্ছে D2 এরা অ্যাক্টিভ বা এরা তোমার ফরওয়ার্ড বায়াস আছে। সো D1, D2 এরা হচ্ছে অন, আর D3, D4 এরা হচ্ছে অফ, বুঝতে পারছো? তাহলে আমার কারেন্ট কোন দিক দিয়ে যাবে এইবার দেখো, কারেন্টের পথ আমরা খুঁজি, কারেন্ট কোন দিক দিয়ে ঢুকবে কোন দিক দিয়ে বের হবে। এই দেখো পজিটিভ উপরে আছে, তার মানে কারেন্ট এই দিক দিয়ে ঢুকবে, এই দিক দিয়ে আমাদের কারেন্টটা আসবে, এসে সে কোন দিক দিয়ে যাবে, D1 যেহেতু অন, তাহলে D1 এর ভেতর দিয়ে কারেন্টটা যাবে। এই যে D1 এর ভেতর দিয়ে কারেন্টটা যাবে, গিয়ে 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 সে হচ্ছে তারপর রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যাবে, এই যে রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে গিয়ে 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 তারপর সে যাবে হচ্ছে D2 এর ভেতর দিয়ে, এই যে D2 এর ভেতর দিয়ে গিয়ে গিয়ে তারপর ফাইনালি সে চলে আসবে এই যে সোর্সের নেগেটিভ টার্মিনালে। তার মানে এইভাবে হচ্ছে আমার কারেন্টটা কি হবে, এখানে ফ্লো হবে। এই যে এই পথে কারেন্ট এখানে ফ্লো হবে, বুঝতে পারছো? ডান থেকে বামে। তাহলে তুমি যদি রেজিস্ট্যান্সের দুই মাথা থেকে যদি আউটপুট নাও, তাহলে তুমি একটা সুন্দর আউটপুট পাবা এরকম। এই যে পজিটিভ হাফ সাইকেলের জন্য তুমি একটা সুন্দর আউটপুট পাবা এরকম, এই যে, বুঝতে পারছো? এইবার আসো আমরা নেগেটিভ হাফ সাইকেলে চলে যাই। পজিটিভ হাফ সাইকেল বুঝছি না সবাই? ভেরি গুড, আমরা নেগেটিভ হাফ সাইকেলে চলে যাই। নেগেটিভ হাফ সাইকেলে কি হবে বলো তো ভাই? নেগেটিভ হাফ সাইকেলে হচ্ছে তোমার ঘটনা কিন্তু উল্টায় যাবে, বুঝতে পারছো? ঘটনা তোমার উল্টায় যাবে, যেটা এখানে দেখানো আছে সামনে। এই যে নেগেটিভ হাফ সাইকেলে আমার এখানে হচ্ছে তোমার নেগেটিভ হাফ সাইকেলে, আচ্ছা আমি এক জায়গায় সব দেখাই, হ্যাঁ, নাহলে এটা আবার, না এটা আবার চিত্র দেওয়া আছে, এক জায়গাতে দেখাইলেই ভালো হয়। এখানেই দেখাই, থাক সমস্যা নেই, পরেরটাতেই দেখাই। এই দেখো আমাদের নেগেটিভ হাফ সাইকেলের জন্য উপরে মাইনাস,
নিচে প্লাস, হ্যাঁ উপরে মাইনাস নিচে প্লাস, তাহলে নিচে হচ্ছে আমার প্লাস টার্মিনাল চলে আসলো, নিচে প্লাস টার্মিনাল চলে আসলো। একইভাবে সেকেন্ডারি সার্কিটেও নিচে প্লাস চলে আসছে। নিচে প্লাস চলে আসলে কি হবে দেখো, এই যে এইবার হচ্ছে দেখবা আগের বার যেরকম D1 D2 অন ছিল, এইবার D1 D2 হচ্ছে অফ হয়ে যাবে, D3 D4 অন হয়ে যাবে। কিভাবে একটু দেখাই, এই দেখো D3-র পি টার্মিনালে চলে আসবে হচ্ছে প্লাস, এন টার্মিনালে মাইনাস, তার মানে D3 ফরওয়ার্ড বায়াসে, ফরওয়ার্ড বায়াস হলে এটা ওপেন, সরি শর্ট। D4 এর জন্য খেয়াল করো, আমার এন টার্মিনালে আছে নেগেটিভ, পি টার্মিনালে আছে এই যে এখানে যেহেতু পজিটিভ, এখানে যেহেতু পজিটিভ, তার মানে এই যে D4 এর কিন্তু পি টার্মিনালে পজিটিভ চলে আসবে, তার মানে D4ও আমার ফরওয়ার্ড বায়াসে, তার মানে D4 কেও আমি একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। D1 এর জন্য কি হবে, D1 এর জন্য দেখো পি টার্মিনালে আছে নেগেটিভ, পি টার্মিনালে নেগেটিভ, এন টার্মিনালে এই যে এন টার্মিনালে পজিটিভ, তার মানে এইটা চলে গেছে হচ্ছে রিভার্স বায়াসে। D2 এর জন্য দেখো এন টার্মিনালে তার হচ্ছে পজিটিভ, তার এন টার্মিনালে পজিটিভ, তার পি টার্মিনালে হচ্ছে তোমার নেগেটিভ, তার মানে D2ও কিন্তু রিভার্স বায়াসে চলে গেছে। তো আমরা বলতে পারি আমাদের নেগেটিভ হাফ সাইকেলে গিয়ে D1 D2 এরা হয়ে যাবে অফ, D3 D4 এরা হবে অন। তাহলে কারেন্ট কোন দিক দিয়ে যাবে একটু দেখি, এই দেখো কারেন্ট এখান দিয়ে ঢুকে 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 তারপরে কোন দিক দিয়ে ঢুকবে, ও সরি কারেন্ট তো নিচ দিয়ে শুরু হবে, পজিটিভ তো নিচে, সরি। তো কারেন্ট এই যে নিচ দিয়ে ঢুকে 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 D3-র ভেতর দিয়ে যাবে, কারণ D3-এর পথটা খোলা। তারপর এই দেখো আবারও রেজিস্ট্যান্সের ডান দিক থেকে বামে যাচ্ছে, গিয়ে 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 উপরে D4-এর ভেতর দিয়ে গিয়ে ফাইনালি মাইনাসে গিয়ে পৌঁছালো। তার মানে এইবারও কারেন্ট আমরা দেখো কোন দিক থেকে কোন দিকে পাচ্ছি, কারেন্ট আমরা পাচ্ছি কিন্তু ঠিকই সেই ডান থেকে বামে, আগের বারও আমরা ডান থেকে বামেই পাইছিলাম। তার মানে আমার কারেন্টের ডিরেকশন কিন্তু ফিক্সড হয়ে গেছে, রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে অলওয়েজ ডান থেকে বামে কারেন্ট যাচ্ছে। সো খেয়াল করো আমার ইনপুটে যদিও প্লাস মাইনাস আছে, বাট আউটপুটে কিন্তু সবসময় ডান থেকে বামে, ডান থেকে বামে, ডান থেকে বামে, রাইট থেকে লেফটে, রাইট থেকে লেফটে, এই যে রাইট থেকে লেফটে, রাইট থেকে লেফটে, এই যে রাইট থেকে লেফটে, রাইট থেকে লেফটে। তার মানে আমার কারেন্টের আউটপুটটা কিন্তু ডিসি হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে ছিল এসি, সেখান থেকে পেয়ে গেলাম ডিসি, এই তো। তো আমাদের এখানে দেখো সুন্দর কোশ্চেন আছে কিছু, আমরা সলভ করি, আশা করি সবাই বুঝছি। এখানে যেটা বলা আছে ফার্স্টে সেটা হচ্ছে ম্যাক্সিমাম হাউ মেনি ডায়োডস আর রিকোয়ার্ড ফর ফুল ওয়েভ রেকটিফায়ার। ম্যাক্সিমাম কয়টা লাগে? 4টা। মিনিমাম কয়টা লাগে? 2টা। ঠিক আছে না? এরপর এটা সুন্দর একটা কোশ্চেন, সবাই একটু বুঝে শুনে উত্তর দিও। ইফ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনপুট সিগন্যাল অ্যাপ্লাইড টু এ ব্রিজ রেকটিফায়ার অফ সার্কিট ইজ 50 হার্টজ। আমাদের ইনপুট এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি যদি 50 হার্টজ হয়, হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য আউটপুট সিগন্যাল? আউটপুট কারেন্টের ফ্রিকোয়েন্সি কত হবে? এফ আউট কত হবে বলো? আমরা কি এরকম কোনো সম্পর্ক দেখছি তোমার ফুল ওয়েভ রেকটিফায়ারের জন্য? এই দেখো, এই যে আমাদের ইনপুট আর আউটপুটের মধ্যে সম্পর্ক এরকম ছিল না, এফ ইন ইকুয়াল টু হাফ ইন্টু এফ আউট। তাহলে আমাদের এফ ইন দিয়ে দেওয়া আছে, এফ আউট কিভাবে বের করব? এফ আউট হচ্ছে 2 ইন্টু এফ ইন, অর্থাৎ 2 ইন্টু 50, অর্থাৎ 100 হার্টজ। অপশন ডি। আব্দুল্লাহ বলছে 25। না ভাইয়া, 25 কেমনে হয়? এফ আউট এফ ইন এর ডাবল। এই দেখো তোমাকে একটু দেখাই, তুমি উল্টাই ফেলছো। এই যে এফ ইন যদি এফ আউটের হাফ হয়, এফ ইন যদি এফ আউটের হাফ হয়, তাহলে এফ আউট কি হবে? 2 ইন্টু এফ ইন। এই যে আমরা ফুল ওয়েভ রেকটিফায়ারের জন্য এটা দেখছিলাম, ঠিক আছে না? ওইটাই ইউজ করছি। এই তোমার এটা ফিল করতে হবে, দেখো ফিল করতে পারতেছো না? ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে না? ও যতটুকু টাইমে তোমাকে একটা সাইকেল দিত, ও কিন্তু এই যে আউটপুটে কিন্তু তার অর্ধেক টাইমে একটা সাইকেল দেয়, তাহলে বেশি আপ ডাউন করতেছে না আউটপুটে? ফ্রিকোয়েন্সি অবভিয়াসলি বেড়ে যাবে আমাদের ফুল ওয়েভে, ফুল ওয়েভ রেকটিফায়ারে। এটাই হয়েছে, এই যে ছিল 50, সেখান থেকে ডাবল হয়ে গেছে। ওকে, আমরা চলো কিছু সিকিউ সলভ করে তারপর আরো কিছু কোশ্চেন সলভ করে বিদায় নিব।
এখানে আমাদের একটা সিকিউ আছে, এটা ময়মনসিংহ বোর্ডের 23 সালের কোশ্চেন। একটা ফিগার দিছে, ডায়োডের হচ্ছে আইভি কার্ভ, এটা ডায়োডের আইভি কার্ভ। আমাদের সি নাম্বার কোশ্চেনে বলছে ডিটারমাইন দ্য ডাইনামিক রেজিস্ট্যান্স অফ এবি পোর্শন, মানে ডায়োডের ফরওয়ার্ড বায়াসে যে ডাইনামিক কারেন্ট তৈরি, ডাইনামিক যে রেজিস্ট্যান্সটা আমরা পাই সেটা বের করতে হবে। এই যে ফরওয়ার্ড বায়াসে এবি পোর্শন মানে ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াসে তোমরা পড়ছো একটা ডাইনামিক রেজিস্ট্যান্স থাকে, কিভাবে বের করতে হয় ওইটা তোমার দুইটা জিনিস মাপতে হয়। একটা হচ্ছে তোমার ভোল্টেজ কতটুকু চেঞ্জ হয়েছে, আরেকটা হচ্ছে ওই ভোল্টেজ চেঞ্জের জন্য কারেন্ট কতটুকু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আমরা এই দুইটা জিনিস মেপে ডাইনামিক রেজিস্ট্যান্স বের করতে পারি। ডাইনামিক রেজিস্ট্যান্স সমান হচ্ছে ডেল্টা ভি বাই ডেল্টা আই। তাহলে কিভাবে বের করা যায় দেখো, এই যে ছিল 0.5, এখান থেকে হয়েছে 0.8, তাহলে ডেল্টা ভি কত, 0.8 মাইনাস 0.5 অর্থাৎ 0.3। ইউনিটটা কি, ইউনিটটা ভোল্ট। কারেন্টের জন্য দেখো, কারেন্ট ছিল 10, সেখান থেকে তোমার হয়েছে 20, তাহলে চেঞ্জটা কত, চেঞ্জ হচ্ছে 20 মাইনাস 10 অর্থাৎ 10। ইউনিটটা কি, ইউনিটটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ, তাহলে এই মান বসাও এখন। ডেল্টা ভি এটা হচ্ছে তোমার 0.3 বসাও, আর ডেল্টা আই 10 মিলি, 10 মিলিকে তুমি অবশ্যই অ্যাম্পিয়ারে নিবা, এই জন্য 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করবা। তাহলে উপরে গিয়ে এটা 10⁻³ হয়ে যাবে, তার মানে এটা বেসিক্যালি তোমার 300/10, তো এটা হয়ে যাবে 30 ওহম। শেষ, এইটাই। চলো আমরা ডি নাম্বারে যাই। অ্যানালাইজ দ্য রিজনস ফর দ্য ডিফারেন্স ইন কারেন্ট উইথ ভোল্টেজ ডিফারেন্স ইন দ্য এবি এবং এসিডি সেকশনে, এবি এবং এসিডি সেকশনে আমাদের কারেন্টের সাথে ভোল্টেজের যে ডিফারেন্সটা তৈরি হয়েছে, হ্যাঁ, সেটার অ্যানালাইজ করতে হবে। তো খেয়াল করো, এবি পোর্শনে আমরা দেখতে পাচ্ছি যে তোমার ডায়োডটা আছে ফরওয়ার্ড বায়াস, এই কারণে এক্সপোনেনশিয়ালি আমার ভোল্টেজের সাথে সাথে কারেন্টটা বাড়ছে। বাট এই যে এসিডি অংশে ভাই আছে হচ্ছে আমার ডায়োডটা রিভার্স বায়াসে। তোমরা জানো রিভার্স বায়াসে শুরুতে ভোল্টেজ, রিভার্স বায়াসে শুরুতে ভোল্টেজ বাড়াইলেও কারেন্ট যায় না, যায় না, যায় না, যায় না, বাট যখন একবার ব্রেকডাউন হয়ে যায়, এই যে এইটাকে আমরা বলি হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। একবার ব্রেকডাউন ভোল্টেজে চলে গেলে এত বেশি কারেন্ট যায় যে তোমার ডায়োডই পুড়ে যায়, ডায়োডই জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তো এই যে তাই দেখতে পাচ্ছি এখানে, এত এই যে ব্রেকডাউন ভোল্টেজ এত কারেন্ট গেছে যে শেষ, ডায়োড ইন্নালিল্লাহ। ওকে, এটা সবাই বুঝছো না, এটা সবাই তো বুঝছো তাই না? তাহলে আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি। এই যে সিমিলার টাইপের আরেকটা কোশ্চেন বলছে, প্রথমটাতে ডাইনামিক রেজিস্ট্যান্স বের করতে, পরেরটাতে ওই যে কম্পারেটিভ অ্যানালাইসিস। তার মানে আমাদের একই কোশ্চেন বলতে পারো, আমি ডি নাম্বার করাবো না, ডি নাম্বার একই, সি নাম্বারটা করাই। সি নাম্বারটাই বলছে ডাইনামিক রেজিস্ট্যান্স বের করতে ফরওয়ার্ড বায়াসের জন্য। এই যে ফরওয়ার্ড বায়াস, দ্যাট ইজ এবি পার্ট, এই যে এবি পার্টটা হচ্ছে আমার ফরওয়ার্ড বায়াস, এই পার্টে ডাইনামিক রেজিস্ট্যান্স বের করতে হবে। কি করবা, খুবই সহজ কাজ ভাই, তুমি তুমি হচ্ছে এ বি পুরাটা বলছে তো, তাহলে এ পয়েন্ট ধরবা, বি পয়েন্ট ধরবা, এই দুই পয়েন্টের মাঝে দেখবা ভোল্টেজের চেঞ্জ কতটুকু, এই দুই পয়েন্টের মাঝে ভাই দেখবা যে কারেন্টের চেঞ্জ কতটুকু হয়েছে, শেষ। ডেল্টা ভি বের করবা, ডেল্টা আই বের করবা, কাজ শেষ। তো দেখো তো ভাই, তোমার এখানে কারেন্টের চেঞ্জ কতটুকু হয়েছে, কারেন্টের চেঞ্জ হয়েছে তোমার 0 থেকে 300 মিলি অ্যাম্পিয়ার, তার মানে 300 মিলি অ্যাম্পিয়ার। তোমার ভোল্টেজের চেঞ্জ কত, 0 থেকে এই যে 1, এটা 1 হবে বেসিক্যালি, তার মানে 1 ভোল্ট। তাহলে বেসিক্যালি তোমার ভাই ডাইনামিক রেজিস্ট্যান্সটা হবে এখানে ডেল্টা ভি বাই ডেল্টা আই। ডেল্টা ভি এর মান বসাবা হচ্ছে 1 ভোল্ট, ডেল্টা আই এর মান বসাবা 3 ইন্টু 10⁻³ করলে এটা চলে আসবে ভাই 1000/3 এত ওহম। শেষ, বুঝতে পারছো? সি শেষ। আর ডি আগের মতোই, আগের মতোই, ডি এর ব্যাখ্যা আগের মতোই। এটা ফরওয়ার্ড বায়াস, এটা রিভার্স বায়াস। রিভার্স বায়াসে একবার হচ্ছে তোমার ডায়োড ব্রেকডাউন ভোল্টেজে চলে গেলে ওইটা হচ্ছে অনেক বেশি কারেন্ট গিয়ে ডায়োড পুড়ে যায়। তার মানে যে নিচে কারেন্ট যেটা আছে সেটা হচ্ছে রিভার্স কারেন্ট, উপরে যে কারেন্ট আছে এটা ফরওয়ার্ড কারেন্ট। সবাই কি বুঝতে পারতেছো? ওকে, আমরা এবার হচ্ছে বুয়েটের 22-23-এ আসা একটা কোশ্চেন সলভ করি যেটা ডায়োড রিলেটেড। খেয়াল করো,
আমাদের এখানে একটা ফিগার দেওয়া আছে, এই যে সুন্দর একটা ফিগার। সিলিকন জার্মেনিয়াম দুইটা ডায়োড হচ্ছে তোমার পাশাপাশি আছে, একই একই ডিরেকশন বরাবর আছে, মানে দুইটারই পি টার্মিনাল একই দিকে, এন টার্মিনাল একই দিকে। খেয়াল করো, সিলিকনের এক মাথায় একটা 12 ভোল্টের একটা ব্যাটারির পজিটিভ মাথা আছে, এই কারণে এখানে দেখো পজিটিভ 12 ভোল্ট বলা। সিলিকন ডায়োডের এক মাথায় 12 ভোল্ট, হ্যাঁ। আর জার্মেনিয়াম ডায়োডের আরেক মাথা বা এন টার্মিনালে দেখো একটা রোধ কানেক্টেড আছে 4.8 কিলো ওহম, এবং ওই রোধের শেষ মাথা হচ্ছে গ্রাউন্ডে। গ্রাউন্ড বলতে 0 ভোল্ট, মনে রাখবা, গ্রাউন্ড দেখলেই বুঝে যাবা 0 ভোল্ট, গ্রাউন্ড মানেই 0 ভোল্ট। ওকে, এইটুকু বুঝছো না সবাই? এইটুকু বুঝছো না? এইবার আমরা কোশ্চেনে আসি। দেখো কোশ্চেনে বলতেছে 1 নম্বরে, দ্য সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম ডায়োডস হ্যাভ এ নি ভোল্টেজ, মানে যে আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজ যেটা, সিলিকনের হচ্ছে তোমার 0.7, জার্মেনিয়ামের হচ্ছে 0.3। ওকে, হাউ মাচ কারেন্ট উইল ফ্লো থ্রু দ্য 4.8 কিলো ওহম রেজিস্টর? এই অবস্থায় 8 কিলো ওহম রেজিস্টরের ভেতর দিয়ে, সরি 4.8 কিলো ওহম রেজিস্টরের ভেতর দিয়ে কতটুকু কারেন্ট যাবে? ঠিক আছে, আমাদের বেসিক্যালি এখানে কারেন্টটা বের করতে হবে। তো তোমাকে এখানে ভোল্টেজের চেঞ্জটা হিসাব করতে হবে এবং ওহমস ল অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো খেয়াল করো, প্রথমে বোঝার চেষ্টা করো সিলিকন জার্মেনিয়াম ডায়োড গুলো কি ফরওয়ার্ড বায়াসে থাকবে কিনা। যদি দুইটা ডায়োডই ফরওয়ার্ড বায়াসে না থাকে, তাহলে কিন্তু আমার এখানে সার্কিটে একটা ওপেন একটা অংশ তৈরি হবে, আর ওপেন অংশ তৈরি হলে কারেন্ট জিরো হলে কিন্তু সব শেষ। আচ্ছা, আমাদের দেখতে হবে দুইটা ডায়োডই কি ফরওয়ার্ড বায়াসে থাকবে কিনা। ঠিক আছে, কিভাবে বুঝবো? দেখো, এই সিলিকনের পি টার্মিনালে আছে পজিটিভ ভোল্টেজ, তার মানে অবশ্যই পি টার্মিনাল যেহেতু পজিটিভ ভোল্টেজে আছে, তাহলে অবশ্যই আমার সিলিকন চলে যাবে কিসে? ফরওয়ার্ড বায়াসে চলে যাবে। আবার দেখো, এই পাশে যেহেতু প্লাস, তার মানে জার্মেনিয়ামেরও আমার ডান পাশে পি টার্মিনালে হচ্ছে পজিটিভ ভোল্টেজ আসবে, এন টার্মিনালের চেয়ে বেশি ভোল্টেজ আসবে, তাহলে আমার জার্মেনিয়ামটাও কিন্তু কিসে চলে যাবে বলো তো? সুন্দর মতো ফরওয়ার্ড বায়াসে চলে যাবে। ভালো কথা, তার মানে আমার এখানে কারেন্ট যাওয়ার একটা সুন্দর পথ তৈরি হচ্ছে। বাট একটা ঝামেলা আছে এইখানে, সিলিকন দিয়ে কারেন্ট যাওয়ার সময় একটা ভোল্টেজের ড্রপ হবে, যেটা হচ্ছে তোমার 0.7 ভোল্টের সমান। জার্মেনিয়ামের ভেতর দিয়ে কারেন্ট যাওয়ার সময় একটা ভোল্টেজের ড্রপ হবে, যেটা 0.3 ভোল্টের সমান ভাই। তাহলে জিনিসটা বুঝো, তোমার একদম শুরুতে এই মাথায় সিলিকনের পি টার্মিনালে ভোল্টেজ আছে 12, সেখান থেকে তোমার সিলিকন ডায়োড পাড়ি দিতে গিয়ে ক্ষয় হবে 0.7, জার্মেনিয়াম পাড়ি দিতে গিয়ে ক্ষয় হবে 0.3। তাহলে বলো, জার্মেনিয়াম পাড়ি দিয়ে তুমি যখন 4 পয়েন্টের মাথার উপরে এসে দাঁড়াবা, তখন তোমার হাতে কত ভোল্টেজ থাকবে বলো? ছিল 12, সেখান থেকে চলে গেছে 0.7 সিলিকন ডায়োডের কারণে, আরো 0.3 চলে গেছে জার্মেনিয়াম ডায়োডের কারণে, তাহলে হাতে আছে কত? 11 ভোল্ট। এই 11 ভোল্ট নিয়ে তুমি 4.8 কিলো ওহমের মাথার উপরে দাঁড়াবা। আচ্ছা, তাহলে 4.8 কিলো ওহমের এক মাথায় আছে হচ্ছে তোমার 11 ভোল্ট, আর এক মাথায় আছে ভাই 0 ভোল্ট। তাহলে বলো, 4.8 কিলো ওহমের ভেতর দিয়ে কারেন্ট কি আমরা ওহমস ল দিয়ে বের করতে পারি? অবশ্যই পারি। এটার জন্য আমাদের ভি ইকুয়াল টু আই আর অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা আই সমান বলতে পারি ভি বাই আর। ভি হচ্ছে আমার আর এর বা 4.8 কিলো ওহমের দুই মাথার বিভব ভোল্টেজ ডিফারেন্স, যেটা হচ্ছে 11 মাইনাস 0, দ্যাট ইজ 11। আর এর মানটা হচ্ছে 4.8 কিলো ওহম, তার মানে এত মিলি অ্যাম্পিয়ার। এই হচ্ছে ভাই তোমার 1 নম্বরের সলিউশন। বুঝতে পারছো? এটা হচ্ছে আমার 1 নম্বরের সলিউশন। এইবার আসো 2 নম্বরে। The two diodes are connected as per the diagram. What will be the potential difference across the resistor if the germanium diode is connected in reverse? সুন্দর জিনিস। আমার জার্মেনিয়াম ডায়োডকে যদি আমি উল্টায় দেই, তাহলে তোমার 4.8 কিলো ওহমের দুই মাথার কত হবে, ভোল্টেজ ডিফারেন্স কত হবে? খেয়াল করো, এই হচ্ছে আমার সিলিকন ডায়োড, তারপরে আছে জার্মেনিয়াম ডায়োড,
তারপরে আছে সামনে একটা 4.8 কিলো ওহমের রেজিস্ট্যান্স, হ্যাঁ, আর তারপর গ্রাউন্ড। ওকে, এবার খেয়াল কর, আমরা এইবার যেই কাজটা করব সেটা হচ্ছে এই যে যে জার্মেনিয়াম ডায়োডটা আছে না, এইটাকে উল্টায় কানেক্ট করব, এই যে উল্টায় দিব, দেখো এটাকে আমরা উল্টায় দিব। এই দেখো, এই হচ্ছে অবস্থা। তাহলে এইবার বলো তো, আমাদের জার্মেনিয়াম ডায়োডটাকে উল্টায় দেওয়ার কারণে কি হবে ঘটনা? এইবার ঘটনাটা হবে এরকম যে আমার সিলিকন ডায়োড ঠিকই ফরওয়ার্ড বায়াসে চলে যাবে, কারণ তার পি টার্মিনালে প্লাস ভোল্টেজ আছে, তো সে ফরওয়ার্ড বায়াসে চলে যাবে। বাট ঘটনা কি হবে দেখো, আমার জার্মেনিয়াম ডায়োডের কিন্তু এন টার্মিনালে পজিটিভ ভোল্টেজ আসবে, আর জার্মেনিয়াম ডায়োডের পি টার্মিনালে কিন্তু নেগেটিভ ভোল্টেজ বা লোয়ার ভোল্টেজ আসবে। তার মানে জার্মেনিয়াম ডায়োড কিন্তু তোমার রিভার্স বায়াসে চলে যাবে, জার্মেনিয়াম ডায়োড কিন্তু আমার অফ থাকবে, অফ। তো জার্মেনিয়াম ডায়োড যদি অফ থাকে তাহলে কি এখান থেকে কারেন্ট যাইতে পারবে? কারেন্ট কি কোনো কাটা ছেঁড়া যুক্ত পথ দিয়ে যাইতে পারে? পারে না। তাহলে যেহেতু এই 4.8 কিলো ওহম রেজিস্টরটাকে আমরা জার্মেনিয়াম এবং সিলিকন ডায়োডের সাথে সিরিজে কানেক্ট করছি, এই কারণে জার্মেনিয়াম অফ হয়ে যাওয়ার কারণে এই 4.8 কিলো ওহমের ভেতর দিয়ে কিন্তু কোনো কারেন্ট যেতে পারবে না। সিম্পল। কোনো কারেন্ট যেতে না পারলে এর দুই মাথায় কোনো ভোল্টেজ ড্রপও হবে না, তাহলে ভি সমান 0 ভোল্ট, শেষ। কারণ কারেন্ট না থাকলে তো ভোল্টেজ ড্রপ হওয়ার প্রশ্নই আসে না। দেখো তো বুঝছো কিনা, বোঝা গেছে? কুইজ নাম্বার 2 সবাই দেখো, পোল দিয়ে দিচ্ছি। ওকে, আমি হচ্ছে পোলটা এন্ড করে দিই তাহলে। তোমরা মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন এ, হুইচ ইজ কারেক্ট। এখানে আমাদের কোশ্চেন করছে এই চারটার মধ্যে কোনটা ফরওয়ার্ড বায়াসকে ইন্ডিকেট করতেছে। আমরা জানি পি টার্মিনালে যদি হায়ার ভোল্টেজ থাকে এন টার্মিনালের চেয়ে, তাহলে আমাদের এখানে ফরওয়ার্ড বায়াস তৈরি হয়। তাহলে এই যে এখানে দেখো, পি টার্মিনালে আছে +1 ভোল্ট, এন টার্মিনালে আছে -1 ভোল্ট, তার মানে পি টার্মিনালের ভোল্টেজটা বেশি, সো এইটা ফরওয়ার্ড বায়াস। আর বাকি সবগুলাই দেখবা রিভার্স বায়াসে আছে, ঠিক আছে, বাকি সবগুলাই দেখবা রিভার্স বায়াসে আছে। আমাদের অপশন এ হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। দেখতে পাচ্ছি অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছো, যার মধ্যে আব্দুল্লাহ ফার্স্ট, আদিবা সেকেন্ড, মুকিত থার্ড এবং আরো অনেকে, সবাইকে ধন্যবাদ। ওকে, তোমাদের জন্য হচ্ছে একটা ছোট্ট হোমওয়ার্ক প্রবলেম এখানে রাখা হয়েছে, সবাই মনোযোগ দিয়ে একটু টাইম দিয়ে বাসায় করে ফেলো। এটা বুটেক্সের একটা কোশ্চেন, আশা করি সবাই পারবা। এটা একটু ট্রাই করো তোমরা, ঠিক আছে। একটা ডাইনামিক রেজিস্ট্যান্সের প্রবলেম, খুবই সিম্পল। সো আমাদের আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। তোমাদের যদি এর মধ্যে থেকে কোনো কোশ্চেন না থাকে, আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিব। আমার পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা। আশা করছি আবারও কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।